বোনের শ্বশুরবাড়িতে এসে চুরি করে খাচ্ছ? ছি ছি, এই শিক্ষা দিয়েছে তোমার বাবা? কেমন হাওয়াতে ঘরের মেয়ে গো তুমি! অমলেটের একটু অংশ ছিঁড়ে ঠান্ডা ভাতের সাথে মেখে সবে মুখে পড়েছিল মম, তখনই পেছন থেকে ভেসে এলো এক কর্কশ কণ্ঠস্বর। চিনতে অসুবিধা হলো না মম কণ্ঠের মালিককে? শুনলো ভাত গলাতেই আটকে গেল। সেটা আর গেলা হলো না মমর। তার আগে পাশ থেকে যোগ হলো আরেকটা পরিচিত কণ্ঠ। মাছারা বড় হলে যা হয় আর কি। বড় বোনের তো কেলেঙ্কারি শেষ নেই। এখন দেখছি ছোটোটাও স্বভাবের দোষ আছে। যত সব জ্বালা হয়েছে আমার, সব আপাতত আমার ঘরেই এসে জুটল। জগ থেকে গ্লাসের পানি ঢেলে তাতে চুমুক দিল মম। এই ভাত আর তার খাওয়া হবে না, সেটা সে বুঝে গেছে। মম পানিটা শেষ করার আগেই প্রথম জম আবারও বলতে শুরু করলো, আমরা ভালো মানুষই দেখতে গিয়েই ফেঁসে গেছি আম্মা। বড় বোন তো মান ইজ্জত সব পাল্টাই বেটে খেয়ে সেরেছে। সেই ধকল সামলাতে না পেরে বাপটা গিয়ে ভর্তি হলো হাসপাতালে। আর আমরা এখন বাড়িতে এসব ছোটলোক জায়গা দিয়ে ঝামেলা পোহাচ্ছি। চল শক্ত হয়ে উঠল মমর। কথাগুলো হজম করার কষ্টসাধ্য হলো। বোনের কথা চিন্তা করে শান্ত রইল সে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গম্ভীর আওয়াজে বলল, সরি আন্টি, আমি আসলে মাংস খেতে পারি না, তাই একটা ডিম ভেজে নিয়েছিলাম। আমি বুঝতে পারিনি এই সামান্য একটা ডিমের জন্য আপনারা আমাকে চোরের অপবাদ দিয়ে বসবেন। মমর কথা শুনে চোখ বড় বড় করে তাকালেন জান্নাতি। সম্পর্কে মমের মেজো বোন, ঝিনুকের যা হয় সে। আর তার পাশেই দাঁড়িয়ে আছে ঝিনুকের শাশুড়ি মুফতাহিনা আহমেদ মম। বয়স সবে 17, গণ্ডি পেরিয়েছে 18-তে পড়েছে। ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়েছে এই তো কিছুদিন। এই বয়সটা সাধারণ অন্যরকম থাকে। সদ্য তরুণে প্রবেশ করা কিশোরীরা বুক ভরা স্বপ্ন নিয়েই হাওয়ায় ভাসে এ সময়। তবে মমের ক্ষেত্রে স্বপ্নগুলো ঠিক ধরা ছোঁয়া নাগালে আসার সুযোগও পায়নি। জন্মনগ্নে মাকে হারিয়ে বড় দুই বোন ছায়া বড় হয়েছে মম। সেই ছায়াটা শুধু মমতা ছিল না, ছিল অসভ্যও। কিন্তু বাস্তবে প্রচণ্ড তেজি রোদের সামনে টেকেনি সেই ছায়াটা। বড় বোন পাখি ব্যস্ত হয়ে পড়ে নিজের জীবনে, আর ঝিনুক ব্যস্ত হয়ে পড়ে নিজের সংসারে। মম আর মামুন সাহেব অনেকটাই একা হয়ে যায় এরপর। মম দেখে তার দুই বোনকে, গর্ব করার মতো দুই বোন মামুন সাহেবের। তবে কোথাও না কোথাও অপূর্ণতা, অসম্পূর্ণতা ঠিক ঘিরে রেখেছে তাদের। পাখি আপু নাম এখন সর্বত্র, টিভিতে, অনলাইনে, পত্রিকায়, হেডলাইনে। এখন শুধু একটাই নাম শোনা যাচ্ছে, অনামিকা আহমেদ পাখি। বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, ওয়েমেন আইডল। আর কত বিশেষণ যোগ হয়েছে তার আপুর নামে। অনামিকা আহমেদ পাখি সেই নাম যেটা নেবার আগে দুইবার ভেবে কথা বলতে বাধ্য আন্তর্জাতিক মিডিয়া। কিন্তু এভাবে সমালোচনা ঝড়টা ভিন্ন। সে ঝড় যখন ঢেউ হয়ে আসছে পারল তাদের ছোট পরিবারে, তখন বিশেষগুলো কোনো কাজ আসেনি। দুর্বৃদ্ধতার দরজা ভাঙলো, বাড়িঘর তছনছ করলো। মামুন আহমেদ সব দেখলো, সব সহ্য করলেন। পাখির সাথেও তার ব্যাপারে কথা বলার অনেক আগেই ছেড়ে দিয়েছে উনি। বুকের ভেতরে একরাশ ভয়, অপারগতা ও ক্লান্তি এসে জমেছিল ওনার। এই ঘটনার পর আর শেষ রক্ষা হয়নি। হাসপাতালের বেডে এখন শুয়ে আছে তিনি। হার্টের ব্লক, রিং পরানোর মতোই অবস্থা নেই। 24 ঘন্টা অবজারভেশনে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে একা থাকাটা নিরাপদ নয়, সে কথা ভেবেই ঝিনুক নিয়ে এসেছে ছোট বোনকে নিজের কাছে। ঢাকার একটা স্বর্ণানামধন্য কলেজের অধ্যাপন করে ঝিনুক। শ্বশুরবাড়িতে আলাদা কদর আছে তার, এটা অস্বীকার করার উপায় নেই। বাড়ির ছোট বউ হিসেবে সে নিজেকে গড়ে নিয়েছে যত্নে, বুদ্ধিতে, ধৈর্যে। কিন্তু পাখির কথা উঠলে এই বাড়ির লোকেদের জিভ একটু আগলা হয়ে যায়। সমালোচনা করে বাইরের লোকেদের সাথে তাল মিলিয়ে, তবে শব্দ মেপে, নিপুণ দক্ষতার সাথে যতটুকু বললে গা বাঁচিয়ে হাসি ঠাট্টা কথা উড়িয়ে দেওয়া যায় ততটুকুই। কারণ অনামিকা আহমেদ নামে একটা ওজন আছে, যা সময়ের সুযোগে বেশ
ভালোভাবে ব্যবহার করে আসছে এই পরিবার। মম, এই সমীকরণের কোথাও পড়েছে না। সে পাখি নয়, ঝিনুকও নয়, সে শুধু একটা 18 বছরের তরুণী মেয়ে, যার বাবা হাসপাতালের মৃত্যু সাহায্য, যার বাড়িতে হামলা হয়েছে, যার যাওয়ার জায়গায় এই মুহূর্তে নেই। এই বাড়িতে সে এসেছে আশ্রয় নিতে, কিন্তু সেটা সে যে ঝিনুক শ্বশুরবাড়িতে কেউ পছন্দ করেন না, সেটা উঠতে বসতে টের পায় সে। এই যেমন এখন সারাদিন ডাক্তারের পেছনে পেছনে দৌড়েছে মম, কিছু টেস্ট করিয়েছে, রিপোর্ট নিয়ে ডক্টর দেখিয়েছে, আবার নতুন করে টেস্ট করতে নিয়ে যেতে হয়েছে মামুনের সাহেবকে। ঝিনুক ব্যস্ত কলেজে আসার সময় করে উঠতে পারেনি, দৌড়ঝাঁপ ধকল যা যাবার মম উপর দিয়েই যাচ্ছে। সকালে নাস্তাটাও করা হয়ে ওঠেনি। দিন শেষে বাড়ি ফিরে তাই সাত পাত না ভেবে খেতে বসে পড়েছিল সে। ভুলে গিয়েছিল এটা তার নিজের বাড়ি নয়, এখানে ভাতের হাঁড়িতে হাত দেবার আগে অনুমতির প্রয়োজন। কথা শুনেছে আম্মা বলি, এই মেয়ে, তোমার কি চক্ষু লজ্জাও নেই? বাপটা হাসপাতালে মরতে বসেছে, তোমার গলা দিয়ে ভাত নামে কি করে? আমরা হলে তো পানিও গিলতে কষ্ট হতো, আর তুমি নবাবী হলে থাকছো, খাচ্ছ, দাঁড়াচ্ছ, ঘুমাচ্ছ, বেড়াচ্ছ, তার উপর আবার এটা না সেটা চাই। ফরমায়েশন শেষ নেই। কেমন মেয়ে জন্ম দিয়েছে তোমার বাবা? ঝাঁঝরালো গলায় ধিক্কা জানিয়ে বলল জান্নাতি বেগম। বড় ছেলের বউয়ের সাথে তাল মিলিয়ে এবার ঝিনুকের শাশুড়িও বলে উঠলেন, ওকে বলো আর কি হবে, বড়টাকে দেখে শিক্ষা নিচ্ছে। দেখেছো না বাপ যে হসপিটালে ভর্তি, মেয়েকে হুঁশ আছে? কোনো হুঁশ আছে না, কোনো ফোন না, কোনো খবর। কোনো দেশে কারো সাথে গিয়ে পড়ে আছে কে জানে। এজন্যই বলে মেয়ে মানুষের অনেক সাবধানে পালা পালতে হয়। এত ছুটির দিনে নেই, দুনিয়ার চাষে চষে বেড়ানো ছেলে মেয়েরা কি ভালো হয় নাকি? আগে কেউ মুখ খোলার আগে গায়ে ফুসকা পড়তো ওর বাপের, কিন্তু এখন তো পুরো দুনিয়াই দেখছে, বলছে থু থু ছিটকাচ্ছে। টাকার নেশায় পড়ে উচ্ছন্ন গেছে মেয়ে, এখন ঠেলা সামলাও। চোখ মুখ বিকৃত করার বলার ঝিনুকের শাশুড়ির কথাটা গরম সীসার মতো ঠেকালো মামা আন্তকর্ণে। মা সমতুল্য বোনকে নিয়ে এক ধরনের বাজে মন্তব্য একদম নিতে পারে না সে। তবুও নিজেকে সংযত রেখে সে থমথমে মুখে বলল, আন্টি, দয়া করে একটু ভেবেচিন্তে কথা বলুন। আমার কোনো আচরণে যদি আপনাদের সমস্যা হয় বা খারাপ লেগে থাকে, তার জন্য আমি ক্ষমা চাইছি। তবে আমার আপুকে নিয়ে আমি কোনো কথা সহ্য করতে পারবো না। ওনাকে নিয়ে কোনো কথা বলবে না প্লিজ। ওরে বাবারে, ওনার বোনকে নিয়ে কিছু বলা যাবে না কেন গো? তোমার বোন জাতপাত ভুলে আকাম কুকাম করে বেড়ায়, আর আমরা বলতেও পারবো না? তোমার বোনের কারণে মান সম্মান তো আমাদেরও থাকলো না, মানুষ তো আমাদেরও কথা শোনাচ্ছে। আর এমন তো নয় যে কিছু মিথ্যে তোমার বোন নিজের মুখে স্বীকার করেছে সব। টিভিতে লাইভ দেখেছে সবাই, রাস্তায় ঘাটে পেশামাও তোমার বোনের চলে ভালো হয়। অন্তত টাকার জন্য পুরুষ মানুষের বিছানায় যায়, তোমার বোন তো উল্টো টাকা দিয়ে একটা পশুর সাথে লাগাম ছাড়া হয়ে উঠল জান্নাতি। চোখ জোড়া বড় হয়ে গেল মমর। সে শুনতে পারল না এসব। তেজি গলায় জান্নাতিকে থামিয়ে দিয়ে সে বলে উঠল, চুপ করুন, আমার আপন নামে আর একটাও বাজে কথা বলবেন না, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি বললি তুই? আমাদের খেয়ে আমাদের বাড়িতে থেকে আমাদেরকে শাসাচ্ছিস? তেরে এসে বলল ঝিনুকের যা। মমরও সহ্য বাধা ভেঙে গেছে, সে দমে না গিয়ে এবার উল্টো ঝাঁঝরালো গলায় বলল, কি আমাদের বাড়িকে করেছে? এই বাড়িটা করার সময় যে ধারের নাম করে আমায় আপুর কাছ থেকে লাখ লাখ টাকা খসিয়েছে সেটা ভুলে গেছেন? আপনার রুমে এসি, রান্নাঘরে ডাবল ডেলের ফ্রিজ, ড্রয়িং রুমের মাল্টিপ্লেক্স টিভি, বড় ছেলের বাইক, ছোট ছেলের চাকরি, এমনকি আপনার মেয়ের বিয়ের সময় যৌতুকের টাকাটা পর্যন্ত নিয়েছে আমার আপুর কাছ থেকে। এসব হাতে পেয়ে নেওয়ার সময় মান সম্মান যায়নি? এখন হঠাৎ আপনার মান সম্মান জেগে উঠেছে না মম? আকম্মায় সজোরে একটা থাপ্পড় পড়ল মমের গালে। তোর সাহস কী করে হয় আমার শাশুড়ির সাথে এভাবে কথা বলার? অভিমানে চোখজোড়া মুহূর্তেই ভিজ জমালো অশ্রুরা। না গালে 5 আঙুলের ছাপ বসে যাওয়ার ব্যথা নয়, বরং বোনের একতরফা পক্ষপাতিত্বে। তবুও কাঁপা কাঁপা গলায় সে অভিযোগের সুরে জানতে চাইল,
ঝিনুক আপু, আপু তুই জানিস না উনি কী সব আজে বাজে কথা বলছিল পাখি আপুর নামে। তোকে কতবার বলেছি ওই স্বার্থপর মহিলার নাম নিবি না আমার সামনে। কি বলেছে আমার শাশুড়ি? নিশ্চয় মিথ্যে কিছু বলেনি। ওই মহিলা যা বলেছে সেটাই হয়তো বলেছে। চুপচাপ শোন আর হজম করে শেখ। নিজে তো দিন দুনিয়া ভুলে নোংরামি করে বেড়াচ্ছে। জ্বালা হয়েছে যত আমাদের, এখন শুনতে তো হবেই। আপু, গলা জড়িয়ে আসলো মমর। পরিবর্তনায় ঠিক কখন এসেছে জানা নেই মমর। তবে কোনো এক ফাঁকে মিষ্টিতার জায়গায় তিক্ততা এসে ভর করেছে পাখি ও ঝিনুকের সম্পর্কে। আর সেই তিক্ততা এখন এতটাই চর্মে যে নিজের আপন বোনকে নিয়ে কটূক্তিতে নীরব অবস্থা ঝিনুকের। সত্যি কথা যতই তেতো লাগুক, হজম তো করতেই হবে। তুই পাল্টা জবাব দেবার সাহস কোথায় পাস? আমার সংসারে ঝামেলা করতে এসেছি আমি তোকে আমি তোকে। ঝিনুকের দিকে ফ্যাল করে তাকিয়ে রইল মম। চিনতে চেষ্টা করলো তাকে। এই কি সেই ঝিনুক যার সাথে ছোটবেলায় এক বিছানায় ঘুমাতো সে? সেই ঝিনুক যার হাত ধরে স্কুল থেকে আসা যাওয়া হতো, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেত, পাখির চোখ ফাঁকি দিয়ে ছাদে চড়ে এক বায়না আচার ভাগাভাগি করে এক বসাতে শেষ করে ফেলতো। দেখো দেখো তোমার ছোট বোনের কীর্তি দেখো। এক রক্তিম মেয়ে জনার এক হাত লম্বা হয়েছে, আমাকে কথা শোনায়। আমার বাড়িতে এই মেয়েকে আমি আর রাখতে পারবো না বাপু। তুমি তোমার বোনকে বিদায় করে দেখি। চেয়ার টেনে বসে বিরক্তি নিয়ে বললেন ঝিনুকের শাশুড়ি। মমর দিকে চোখ তুলে তাকালেন না আর। হাত নেড়ে নিজের কথা গুরুত্ব বোঝালেন, যেন অনেক অত্যাচার চালাচ্ছে মেয়েটা তাদের উপর। ক্লান্ত হয়ে পড়েছে এখন আম্মা। মম ছোট মানুষ, না বুঝে বেয়াদবি করে ফেলেছে। আমি তার জন্য ক্ষমা চাইছি। নরম গলায় শাশুড়িকে বোঝাতে চাইলেন ঝিনুক। মম অবাক হয়ে তাকিয়ে রইল শুধু। ঝিনুকের চেহারা একরাশ বিরক্তি এসে ভর করেছে। এই বাড়িতে তার অবস্থান বোনেদের কারণে নড়বড়ে হয়ে উঠেছে, এটা সে মানতে পারছে না। আর কত ঝিনুক, কত আর সহ্য করবে বলো? তোমার বোনেদের কীর্তি কারখানা জ্বালায় ঘরের বাইরে কোথাও টোকা মুশকিল। এই যে তোমার ছোট বোন, ওকে কি কম যত্নার্থী করেছি আমরা? তারপরও আম্মার সাথে কি খারাপ ব্যবহারটাই না করলো? আগুনে ঘি ঢালতে আফসোসের সুরে বলল উঠল ঝিনুকের জান্নাতি। জানো, ফ্রিজে একটাই ডিম ছিল, আমি বলেছিলাম বাবুর জন্য রেখেছি, কিন্তু তোমার বোন মানা করা সত্ত্বেও চুরি করে সেটা ভেজে খেয়ে নিল। আচ্ছা, ও যদি বলতো আমরা কি ওকে বাজার থেকে ডিম এনে খাওয়াতাম না বলো? সেটাই বোঝাচ্ছিলাম আম্মা ওকে। কিন্তু এই মেয়ে উল্টো আমাদেরকে জানা তাই বলে যাচ্ছে। যদি আমার বোন হতো না, তবে আম্মার পায়ে ধরে মাপ চাইতাম। বিরক্তি নিয়ে তাকালো ঝিনুকের তার জায়ের দিকে। এই মহিলা তাকতে কি করে শাশুড়িকে ঝিনুকের বিরুদ্ধে কান পরা দেওয়া যায়? এখন সুযোগ পেয়েছে আর কি। মম ক্ষমা চা আম্মার কাছে। মম ঠায় দাঁড়িয়ে আছে, যেন বোনের কথা তার কর্ণগ্রহর পৌঁছতে ব্যর্থ। সেটা দেখে ঝিনুকের মেজাজ আবার বিগড়ে গেল। সে ধমকে বলে উঠল, কি হলো? কথা কানে যায়নি? আমি ক্ষমা চাইতে পারবো না আপু, তুমি আমাকে ক্ষমা করো। মম নির্লিপ্ত কণ্ঠে উত্তর শুনে তেতে উঠল ঝিনুক। এত বেয়াদব হয়েছিস কবে তুই? বড়দের মুখে মুখে তর্ক করিস। তোকে বললাম না ক্ষমা চাইতে? আমি ক্ষমা চাইবো না, কারণ আমি কোনো অন্যায় করিনি। বরং উনি অসম্মান করেছে বড় আপুকে। আমি যা বলেছি সত্যি বলেছি। মম, তুই কিন্তু বাড়াবাড়ি করেছি। আজকে বাড়াবাড়ি হয়ে যাক। এই 9 দিনে তোমার শ্বশুরবাড়ির লোকেরা তো কম করেনি, এখন শেষটা আমি করে যাচ্ছি। কি যেন বলেছিলে তুমি? পাখিয়াপুর স্বার্থপর। আর আজ তুমি নাম করা কলেজের লেকচারার হয়েছো, শ্বশুরবাড়িতে ছড়ি ঘোরাচ্ছ। এসব কার দৌলতে? বিয়ের সময় তোমার রান্নাঘরে রুটি বেলার মেশিন থেকে শুরু করে বিছানার চাদরটা পর্যন্ত কিনে পাঠিয়েছে আপু। আর সেই পাখি আপুকে তুমি আর তোমার শাশুড়ি শ্বশুরবাড়ির লোকেরা মিলে যা ইচ্ছে শোনাচ্ছ। আজ তার নাম শুনতেও তুমি রাজি নয়,
কারণ লোকে আপুকে নিয়ে আজে বাজে কথা বলেছে। অথচ বোন হয়ে একটা বারও তুমি আপুর সাথে যোগাযোগের চেষ্টা পর্যন্ত করনি, জানতে চাওনি একবার আসলে কি হয়েছে, কেন হয়েছে, কেমন আছে সে এবারের মাঝে। না, তুমি শুধু আছো নিজেকে নিয়ে, তোমার চিন্তা লোক কি বলেছে সেটা নিয়ে, তোমার শাশুড়ি যা, ননদ কি চাইছে সেটা তোমার প্রয়োজন, প্রায়োরিটি। নিজের বাবা বা বোনকে নিয়ে ভাবাবার মতো সময় কোথায় তোমার? তুই কি নির্বোধ? কিচ্ছু বুঝিস না, দেখিসনি কিচ্ছু, কানে ঢোকেনি তোর বোন নিজের মুখে কি বলেছে মিডিয়ার সামনে? হ্যাঁ, শুনেছি, আর দেখেছি কিভাবে এতগুলো লোকের সামনে আমার বোনের উপর হামলা চালানো হয়েছে। দেখেছি কিভাবে তোমরা যাকে পশু বলো সেই লোকটা আমার বোনের জীবন বাঁচতে নিজেকে ঢাল বানিয়েছে, আপুকে বাঁচতে নিজে গুলি খেয়েছে। এসবের মাঝে তোমার মনে একটাও প্রশ্ন জাগেনি যে আপু ঠিক আছে কি না, আপুর কোনো ক্ষতি হয়নি তো? ঝিনুকের চোখ যেখানে শুধু পাখির অর্ধপতন দেখেছে, সেখানে মম প্রার্থনা করেছে বড় বোনের সুস্থতা। তুমি তোমার মান সম্মান নিয়েই থাকো ঝিনুক আপু, আরামে সম্মানজনক জীবন কাটিয়ে যাও। তবে আমাকে এসবে টেনো না, নিজের মান সমতুল্য বোনের অপমানে। তোমার সম্মান অক্ষুণ্ণ থাকলেও আমার থাকবে না, আমি সহ্য করতে পারবো না। চুপচাপ কোথায় যাচ্ছিস তুই? মম, আপাতত হাসপাতালে যাচ্ছি বাবার কাছে, বলেই বেরিয়ে গেল মম। মনে মনে ঠিক করে নিল সে দরকার হয় হাসপাতালের সামনে ফুটপাতে ঘুমাবে, তবু আর ফিরবে না এই বাড়িতে। রিক্সা থেকে নামতে নামতে মম একবার আকাশের দিকে তাকালো। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। শীতের আকাশে এরকম গুমোট আকাশ করে ধরে রেখেছে, যেন শত ব্যথা অভিযোগে নিজের বুকে ধারণ করে আছে। কিন্তু শেষ পর্যন্ত আর সেই অব্যক্ত অভিযোগগুলো ব্যক্ত করা হয়ে ওঠে না, চাপা পড়ে রয় মেঘেদের আড়ালে। হাসপাতালের গেটের সামনে চেনা সেই বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, মানুষের ভিড়, অ্যাম্বুলেন্সের তীক্ষ্ণ সাইরেন্সের শব্দ, বাতাসে ভেসে থাকা ফিনাইলের তীব্র গন্ধ। অদ্ভুতভাবে সবটা এখন পরিচিত মনে হয় মম। 9 দিনের ব্যবধানে সব কিছু চেনা অভ্যাসের পরিণত হয়েছে। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে তার, মনে পড়ে যায় আজ থেকে 10 দিন আগের কথা। অনন্যা দিনের মতোই মামুন সাহেব মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফিরে বসেছিল টিভির সামনে। নিউজ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল পাখির প্রেস কনফারেন্স। মেয়ের সাথে মনোমালিন্য থাকলেও নিউজ চ্যানেলের পাখিকে নিয়ে করা প্রতিটি সংবাদ মনোযোগ দিয়ে শোনেন তিনি। পাখির মনোবল, ওর অদম্য সাহস গর্বিত করে ওনাকে ঠিকই, তবে প্রচলিত সামাজিক নিয়মের মধ্যে মেয়েকে টেনে না আনতে পারাটাকে ব্যর্থতা হিসেবে দেখেন উনি। আর 10জন বাবার মতোই পাখির ছন্নছাড়া জীবনটাকে গুছিয়ে দিতে চান মামুন সাহেব। কিন্তু পাখি চায় বাঁধনহারা হয়ে বাঁচতে, বাবার সাথে বোনের এই নীরব সংঘর্ষ ব্যতীত করে মমকে। সে বুঝতে পারে না কেন বিয়ে করে সংসার সামলানোটা মেয়েদের জীবন মুখ্য হতে হবে, কেন এই বাইরে গিয়ে জীবনটাকে সাজানো অপরাধ। ভালোই তো আছে পাখি, স্বামী সংসার ছাড়া, যদিও বা এটা সে নিজে থেকে বেছে নেননি। কিন্তু সে যখন নিজেকে সামলে বাঁচতে শিখে গেছে, তখন কেন তাকে জোর করে করতে হবে পূর্ণ বিহারের জন্য? বাবা আর নিজের জন্য 2 কাপ গরম 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 চা নিয়ে এসে বসেছিল মম সোফায়। প্রশস্ত হাসি ছিল ঠোঁটে, থাকবে নাই বা কেন। চীনে গুয়াঝুং শহরে আয়োজিত হয়েছে বিশাল বড় এক আন্তর্জাতিক সম্মেলন, সেখানে আছে পাখি। এত বড় একটা ইভেন্ট, মুহতাদের মাঝে তার বোন একজন, এটা কি কম? এসবে পাখি কখন, কিভাবে, কেন জড়িয়েছে সেটা জানার নেই মম। সে শুধু জানে তার বোন ভুল কিছু করতে পারে না। অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো অবশ্যই ভুল কিছু না, তারা নয়তো একটু ভিন্নই। তাদের কি অসহায় না? তাও তার বোন ঠিক কাজে করেছে তাদের পাশে দাঁড়িয়ে। বাবার সাথে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে বড় বোনকে টিভিতে দেখছিল মম। ঠিক তখনই সাংবাদিকের মারাত্মক প্রশ্নের মুখে
করতে দেখা যায় পাখিকে। দ্বিধায় দৃষ্টিতে তাকায় মম বাবার দিকে, দেখে মামুন সাহেবের কপালে ফুটে উঠেছে অসন্তুষ্ট ও উদ্বেগের ছাপ। দূর দূর বুকে দেখে মম কি নির্দ্বিধায় পুরো বিশ্ব মিডিয়ার সামনে শান্ত হয়ে বসে পাখি অকপটে স্বীকার করে নেয় নিজের ভালোবাসা ও বিয়ের কথা। পাখি বলার কথাগুলো যখন মস্তিষ্কে বাড়ি খাচ্ছে, সেই রেশ কেটে ওঠার আগে টিভিতে দেখা যায় বিশৃঙ্খলাকারীদের ভিড় থেকে গুলি ছোড়া হয় পাখির উদ্দেশ্য। পাখি অস্পষ্ট সুরে ডেকে ওঠে মামুন সাহেব। চোখজোড়া আতঙ্কে লাল হয়ে উঠেছে তার। বুকে বা পাশটায় চেপে ধরে উনি। ঘরে থাকা মম ছুটে যায় বাবার কাছে। দুঃস্বপ্নে মম কেটে যায় সেই রাতটা। পাখিকে বারবার ফোন করে মম, কিন্তু এবারও ওপাশ থেকে ফোনটা রিসিভ করা হয়নি। সারা রাত দুই চোখের পাতা এক করতে পারেনি মামুন সাহেব। পায়চারি করতে থাকে একটু পরপর। দুশ্চিন্তাগ্রস্ত মামুন সাহেবকে জোর করে হালকা কিছু খাইয়ে একটা ঘুমের ঔষধ দেয় মম। পরের দিন সকালে পাখির ফোন তখন বন্ধ দেখাচ্ছে, তবুও কিছুক্ষণ পরপর যোগাযোগের চেষ্টা করে যাচ্ছিল মম। মিডিয়ার হাউসগুলো তখন উত্তাল, ভাইরাল হয়ে গেছে প্রেস কনফারেন্স ঘটনা। মম বিশ্বাস করতে পারে না প্রেস কনফারেন্স দেখার। পাখি নিজের মুখের বিকৃত পরও বিশ্বাস করতে কষ্ট হয় তার। কি করে সম্ভব এটা? যে পাখি আপু দীর্ঘ 7টা বছর ধরে নিজের ভালোবাসার মানুষটির স্মৃতি বুকে আগলে বেঁচে আছে, সেই মানুষটিকে হারিয়ে ঘর ছেড়ে বিভাগী হয়ে আছে, যাকে পাগলের মতো অলিতে গলিতে খুঁজে বেরিয়েছে এত বছর, তাকে ভুলে হঠাৎ কি করে অন্য কাউকে আপন করে নিতে পারে সে? ঘড়ির কাঁটায় 11টা বাজে তখন। সোশ্যাল মিডিয়াতে পাখি নিয়ে করা একের পর এক সংবাদ দেখতে ব্যস্ত মম। তখনই প্রচণ্ড শব্দের ঝনঝন করে ভেঙে যায় ড্রয়িং রুমে কাচের জানালা। চমকে ওঠে মম, হাত থেকে পড়ে যায় ফোনটা। একটা বড় ইটের টুকরো এসে পড়েছে তার পায়ের কাছে। সেটার দিকে বিভ্রান্তি নিয়ে তাকিয়ে থাকে মম কয়েক সেকেন্ড। বাইরে থেকে ভেসে আসে মানুষদের চিৎকার চেঁচামেচির আওয়াজ। কি হচ্ছে দেখার জন্য 2 কদম এগিয়ে যেতে চায় মম, তবে তার গায়ে প্রকোষ শব্দে কেঁপে উঠল বাড়ির সদর দরজাটা। চমকে উল্টো পিছিয়ে যায় মম। অজানা আশঙ্কায় কেঁপে ওঠে মম। সাহস করে জানালার দিকে উঁকি দেয় সে। ভাঙা জানালা দিয়ে দেখতে পায় বাইরে দাঁড়ানো রুক্ষ মানুষগুলো। তাদের ঘৃণা বিকৃত রাগান্বিত চেহারা দেখে আটকে ওঠে মেয়েটা। কয়েকজন মিলে বিশ্রী ভাষা গালাগাল দিতে দিতে জানালায় মোটা লোহার গ্রিল ধরে এমনভাবে টানছে যেন গায়ের জোরেই খুঁজে ফেলবে সেটা। আতঙ্কিত দৃষ্টি তাকিয়ে মম দেখলো ভাঙা জানালার দিকে একটা লোক আবারও একটা ইটের টুকরো ছুঁড়ে মারছে তাদের উদ্দেশ্য করে। উড়ে আসা ইটের টুকরোকে পাশ কাটিয়ে মম ছুটে যায় তার বাবার কাছে। মামুন সাহেব ঔষধের প্রভাবে তখনও ঘুমাচ্ছেন। ভেতরে ঢুকেই মম দরজা জানালা সব বন্ধ করে দেয়। বাইরে চিৎকার চেঁচামেচি শব্দ আরও তীব্র হচ্ছে। জানালা ভারী পর্দা টেনে দরজার সামনে চেয়ার টেবিলে জড়ো করে যথাসম্ভব আঁকড়ে দেয় মম। ইতিমধ্যে সদর দরজা ভেঙে লোকজন ঢুকে পড়েছে বাড়ির ভেতরে। ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছে ড্রয়িং রুমে থেকে। এত শব্দ ঘুম ভেঙে গেল মামুন সাহেবের। বুক চেপে ধরে উঠে বসেন উনি। ছোট মেয়েকে রুম থেকে ভেতরে হতধত হয়ে ছুটোছুটি করতে দেখে বিভ্রান্ত হয়ে যায়। ধীরে গলা ঢেকে ওঠে মম। বাবার দিকে ফিরে তাকায় মম। কি বলবে ভেবে পায় না। শব্দ শুনে বুঝতে পারে লোকগুলো পুরো বাড়ি তছনছ করছে। তাদেরকে হাতের নাগালে পেলে রক্ষা থাকবে না আর। কি করবে ভাবতে গিয়ে মম মনে হয় পুলিশকে ফোন করা দরকার, কিন্তু নিজের ফোনটা তো ড্রয়িং রুমে ফেলে এসেছিল। তবে এখন মম কি হচ্ছে বাইরে? অসুস্থতা বাবার প্রশ্নগুলো উপেক্ষা করে অস্থির দৃষ্টিতে চারদিকে নজর ঘুরিয়ে মামুন সাহেবের ফোনটা খুঁজে বের করে মম। দ্রুত ডায়াল করে পুলিশ ইমার্জেন্সি নাম্বারটিতে ফোনের কথা বলার সময় মম দেখে রুমের দরজা জোরে জোরে আঘাত করা শুরু করেছে লোকগুলো। খুব বেশি সময় লাগবে না তাদের দরজা ভাঙতে। আতঙ্কিত মম ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বসে পড়ে। মামুন সাহেবের কপালে বন্দুকের বিন্দু বিন্দু ঘাম জমেছে। মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে তার। চোখ জোড়া ফুলে লাল হয়ে আছে। বহু বছর ধরে পার্কিনসন্স রোগে আক্রান্ত মামুন সাহেব অস্বস্তিতা ও উদ্বেগের কারণে থরথর করে কাঁপতে শুরু করেন। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার।
কথা বলতে চাইছে, কিন্তু জিভটা নড়তে পারছে না ঠিক মতো। মুখ দিয়ে লাল ঝরা শুরু করে হয়। তার বাবাকে এই অবস্থায় দেখে মমর ভয় বাড়ানো বই কমলো না। মম, ওরা 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 কি আমাদের মারতে এসেছে? বহু কষ্টে ঠোঁট নেড়ে জিজ্ঞেস করলো মামুন সাহেব। তারপর আর সহ্য করতে পারলেন না, চোখ উল্টে গেলেন। ওনার বিছানায় কাত হয়ে পড়ে গেলেন মামুন সাহেব। বাবার এই অবস্থা দেখে শব্দ করে কেঁদে উঠল মম। ওনাকে ধরে ঝাঁকিয়ে বেশ কয়েকবার ডেকেও কোনো সাড়া পেল না। ভয়ে হাত পা কাঠ হয়ে আসে মমের। এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন বাবাকে, কিন্তু কিভাবে? দরজার শব্দ বাড়াচ্ছে, চৌকাঠ আলগা হয়ে এসেছে প্রায়। ওরা ভেতরে ঢুকে পড়বে যে কোনো সময়ে। সেই দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে যায় মম। কিন্তু না, পরক্ষণই মনে পড়ে এভাবে বসে থাকা হবে না, কিছু করতেই হবে। বাঁচতে না পারলেও বাঁচার চেষ্টা করতে হবে। দ্রুত হাতে চোখ মুখ মুছে বাবার আলমারি খোলে মম। ভেতরে পেয়ে যায় কাঙ্ক্ষিত জিনিসটা, একটা প্লাস্টিকের বক্স। টুকটাক রিপোর্টিংস কাজের জন্য এতে প্রয়োজনীয় কিছু যান্ত্রিক রাখেন মামুন সাহেব। বক্সটা খুলে সেখান থেকে একটা বড় সাইজের প্লায়াস্ট কে কচি হাতে তুলে নেয় মম। শুকনো একটা ঢোক গিলে বাবার অচেতন পড়ে থাকা শরীরটার সামনে গিয়ে দাঁড়ায় সে। ছোট থেকে বাবার বুকে আগলে মানুষ করেছে তাদের। আজ মমের পালা। বাবাকে আগলে রাখতে না পারলেও শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাবে সে। আড়াল করে রাখবে তাকে, দেখবে না কাউকে এই মানুষটাকে করতে করতে। দু হাতের মুঠোয় শক্ত করে জিনিস দুটো চেপে ধরে ভয়ঙ্করভাবে কাঁপতে থাকে। দরজার দিকে তাকিয়ে রয় মম। হঠাৎ করে থেমে যায় কম্পন, তবে দরজার বাইরে এখন শোনা যাচ্ছে ক্ষুদ্র লোকেদের আওয়াজ। অপেক্ষা করতে থাকে মম। শ্বাস প্রশ্বাস চলছে দ্রুত গতিতে, চোখের পলক ফেলে না সে। একটাই কথা মাথায় ঘুরছে, বাঁচতে হবে, বাঁচতে হবে। একটা সেকেন্ড যেন এক এক যুগের মতো দীর্ঘায়িত হয়। বাইরে শোনগোল কমে এসেছে, ভাঙচুরের আওয়াজ এখন আর শোনা যাচ্ছে না। কি হচ্ছে বুঝতেও পারছে না মম। সে ঠায় দাঁড়িয়ে থাকে, বাবা আড়াল করে। সেখান থেকে কান পেতে শোনা বোঝার চেষ্টা করে বাইরের পরিস্থিতি। আচমকায় দরজা কড়া নাড়ে কেউ। ভেসে আসে জোয়ালো আওয়াজ, কেউ আছেন ভেতরে? আমরা পুলিশের লোক। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে, আর ভয় নেই। বাইরে আসুন। শিউরে উঠল মম ভাঙুন গলায়। সেই দিন সঠিক সময় পুলিশ না এলে কি যে হতো। মানুষ সমাজে নির্মাণ করেছে জীবনের তাগিদে। আমরা ভাবি সমাজ মানে আশ্রয়। ভিড়ের মাঝে দাঁড়িয়ে নিশ্চিন্ত বোধ করি আমরা। ভাবি এত মানুষের মাঝে কাউকে না কাউকে তো পাশে পাওয়াই যাবে বিপদে। কিন্তু না, ভিড় কোনো সত্তা নেই, বিবেক, আবেগ বা দ্বিধা মানুষকে থাকে। ভিড়ের নয়, ভিড় শুধুই একটা শক্তি, নিরপেক্ষ ও অন্ধ শক্তি। এই শক্তিকে যেই দিকে ঘুরিয়ে দেওয়া হয় সেটা সেদিকে চলে। সত্য মিথ্যা বা ন্যায় অন্যায়ের বিভেদ করে না। যুক্তি শুধু একটাই, আমরা সংখ্যায় বেশি, তাই আমরাই সঠিক। এই ভয়ঙ্কর সরলতা নিয়ে এগিয়ে যায় ভিড়। যদি সেটা আমাদের পক্ষে হয় তবে আমরা সুরক্ষিত, আর যদি বিপক্ষে হয় তবে আমরা উপলব্ধিও করতে পারি সমাজ আমাদের আশ্রয় নয়, কেবলই একাকিত্বর ঘুম পাড়িয়ে রাখার মাধ্যম। মাথাটা হালকা বাঁকিয়ে সেই ভয়ঙ্কর স্মৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে মম। ফাঁকা করিডর ধরে হাঁটতেই থাকে সে। একদম কর্নাগে শেষ কেবিনটায় আছে মামুন সাহেব। পুলিশ এসে উদ্ধার করার পরপরই তাকে এনে অ্যাডমিট করা হয় ইমার্জেন্সি বিভাগে। ডাক্তার জানিয়েছে ওনার বহু বছর পার্কিনসের রোগটা এখন অ্যাডভান্স স্টেজে চলে গেছে। বরাবর শরীর শক্ত হয়ে আসছে, শরীরের উপর নিয়ন্ত্রণ নেই তার। হাড়ে ব্লক ধরা পড়েছে। সেই দিন থেকেও কন্ডিশন ভালো না। অপারেশন করা জরুরি হলেও এই ধকল সামাল দেওয়ার মতো শারীরিক স্থিতি ওনার নেই। অলস পায়ে হাঁটতে হাঁটতে বাবার কেবিনের সামনে পৌঁছলো মম। আনমনে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে সে। ভেতরে নজর বোঝাতেই থমকে যায় মম। পা জোড়া থমকে যায় আপনা আপনি। মামুন সাহেবের বেডের পাশে একটা টুল টেনে ওনার হাত ধরে বসে আছেন এক রমণী। নীল জিন্স প্যান্টের সাথে সাদা ট্যাঙ্ক টপ পরানো তার। সেটার উপর পা অবধি লম্বা একটা মিলস প্রিন্টের স্লা ঝুলছে কাঁধে। পায়ে শোভা পাচ্ছে স্টিভ ম্যাডনের
উঁচু হিলের শ্যাম্পু সুর, পরিপাটি অভিজাত্যা এবং আত্মবিশ্বাসী এই রমণীর চেহারা অবশ্য আড়াল করে রেখেছে মাথা জড়ানো লম্বা একটা স্কার্ফ এবং চোখের বাদামি শেডের গগল। কিন্তু মম সেকেন্ডের মাত্র সময় লাগেনি তাকে চিনতে। চোখ জোড়া বয়ে উঠল তার মুহূর্তে। গলায় কিছু একটা যেন সে আটকে গিয়েছে। এতদিনের দুশ্চিন্তা, আশঙ্কা, অসহায়ত্ব সব একসাথে বুকে ফেটে বেরিয়ে আসতে চাইছে। পা দুটো আষাঢ় হয়ে গেছে মমের, চাইলেও নড়াচড়ে পারছে না সে। হাঁটু ভেঙে আসছে মম, দাঁড়িয়ে থাকা শক্তিও যেন ফুরিয়ে এসেছে। এতদিনে যে সাহস শরীরে শক্তি যোগ দিয়েছিল, এই মুহূর্তে তারও স্বস্তি নিঃশ্বাস ফেলে পিছিয়ে যায়। অস্পষ্ট স্বরে মন কোনো মতো ডেকে উঠল পাখিকে। আপু। রাতের গহীন অন্ধকারে ভেদ করে নির্মাল শীতল আসে ছড়াচ্ছে রূপালি চাঁদ। ব্যস্ত নগরীয় ব্যস্ত সড়কে চলেছে পায়ে ঠেলা রিকশাটা, তাল মিলিয়ে সাথে সাথে চলছে চাঁদটাও। আপুর হাত জড়িয়ে ধরে কাঁদছে মাথা রেখে সেই চাঁদ দেখছে মম। একরাশ ক্লান্তি ঘিরে রেখেছে তাকে, একই সাথে এসেছে স্বস্তি। হাসপাতালে পাখিকে দেখে কান্নায় ভেঙে পড়ে মম। এদিকে জমিয়ে রাখা অভিমান, অভিযোগ, আতঙ্ক সব উগরে দেয় সে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদে মেয়েটা, নাকে পানি চোখে পানি এক করে কেঁদে ওঠে ছেলেবেলার মতো। প্রথমে পাখির সাথে অভিমান করে এতদিন তাদের ছেড়ে দূরে দূরে থাকার কারণে। তারপর মান ভাঙে, ঝুনুকের নামে একগাদা বিচার দেয়। কাঁদতে কাঁদতে ঠোঁট উল্টো বলে, ঝিনুক একটুও ভালো না, তাকে এত জোরে মেরেছে যে মনে হচ্ছে গালটাই থতলে গেল। সর্বোপরি সে কাঁদছে বাবার অসুস্থতার জন্য। অসহায়ত্বের মোটা মোটা অশ্রুকণা গলা বেয়ে গড়িয়ে পড়েছে তার। বাবা মানে মাথার উপর সেই বৃত্তবৃক্ষ, যে সব ঝড় তুফার সুনামি থেকে আগলে রেখেছে মেয়েদের। তার এই অবস্থা কি মেনে নেওয়া যায়? পাখির মনোযোগ দিয়ে শোনা ছোট বোনের অভিযোগগুলো। পাশে বসে মাথা হাত বুলিয়ে দেয় ঠিক ছোটবেলার মতো। কোমল গলায় শান্ত হাতে বলে তাকে সান্ত্বনা দেয়, বলে যে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ব্যাস, এই আশ্বাসটুকুই যথেষ্ট ছিল মমের জন্য। গত 9 দিনে এই অভ্যাসটা হাতটা খুঁজে বেরিয়েছিল সে। ঝিনুকের বাড়িতে রাতের পর রাত জেগে থেকেছে। নিঃশব্দতা, দুশ্চিন্তা আর হাহাকার গলা চেপে ধরেছে তার। কেউ জিজ্ঞেস করেনি কেমন আছিস, কেউ মাথায় হাত রাখেনি, একটু সান্ত্বনা দেওয়ার প্রয়োজন বোধ করেনি। সবাই ধরেই নিয়েছে পরিস্থিতি বোঝার মতো যথেষ্ট বড় হয়েছে মম। তাকে মিছিমিছি সান্ত্বনা দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু সব বুঝলেও মাঝে মাঝে একটু সান্ত্বনা উষ্ণতায় যে বুকের ভেতরে জমা হতাশ বরফে গলিয়ে আসা দিতে পারে, সে বুঝতে চায়নি কেউ। মাঝখানে অল্প সময়ের জন্যে জ্ঞান ফিরেছিল মামুন সাহেবের। পাশে ফিরে পাখিকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন উনি। কিছুটা স্বস্তি ফুটে উঠেছিল চেহারায়, তবুও দৃষ্টিতে ছিল অসহায়ত্ব। কিছু বলার মতো অবস্থা ছিলেন না উনি। চোখের কোণ থেকে গড়িয়ে পড়ে দুপোঁটা অশ্রু। পাখির কোমল হাতে সে অশ্রুকণা মুছে দিয়ে ফিসফিস করে কি যেন বলে তাকে। শুনে ঠোঁটের কোণায় সামান্য কেঁপে ওঠে ওনার। হালকা হাসার চেষ্টা করে মেয়ের সাথে তাল মিলিয়ে। এর মধ্যে একজন প্রবীণ ডাক্তার দেখতে আসে মামুন সাহেবকে। এর আগে তাকে দেখেননি মম। তাকে ঘিরে অন্য ডাক্তারের ব্যস্ত আর আচরণ বলে দেয় এই হাসপাতালের রেগুলার ডাক্তার নয় উনি। পাখিরই বিশেষভাবে ডেকে এনেছেন ওনাকে মামুন সাহেবের চেক আপের জন্য। ডাক্তারের সাথে আলাদাভাবে কথা বলে পাখির বাবার অবস্থা সম্পূর্ণ দূর থেকে দেখে মম। রাতে থাকার নিয়ম নেই হাসপাতালে। এই এতদিনে মামুন সাহেবকে কর্তব্য নয় নার্সদের ভরসা ছেড়ে আসলেও আজ একজন মেইন নার্সের ব্যবস্থা করেছে পাখি। সেই থাকা রাতের পুরোটা সময় মামুন সাহেবের সাথে। সবশেষে হাসপাতাল থেকে বের হয়েছে দুই বোন বাড়ির উদ্দেশ্য। কিন্তু মমরা যেখানে থাকতো সেই বাড়ি এখনও বিধ্বস্ত দশায় পড়ে আছে। তাই পাখির সাথে ওর বাড়িতে যাচ্ছে মম। মম ভেবেছিল পাখি বোধহয় একগাদা বডিগার্ড নিয়ে চকচকে কোনো দামি গাড়িতে করে চলাফেরা করবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে হাসপাতালের বাইরে বের হয়ে রিক্সা ভাড়া করে সে। চোখে গগলস, মাথা পেছনো স্কার্ফ আর মুখে লাগানো মাস্কের বদলেতে পাখিকে চেনার উপায় নেই যদিও। হাসপাতালের বলিতে লাগানো টিভিতে পাখিকে নিয়েই আলোচনা চলছে। আর এই মেয়ে নিশ্চিন্তে সবার সামনে দিয়ে হেঁটে বেরিয়ে আসে
হাসপাতাল থেকে। মিনিট 30 পর রিক্সাটা এসে থামে পাখির বাড়ির সামনে। ভাড়া মিটিয়ে ভেতরে ঢুকে পড়ে তারা দুই দ্বারা। আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি, ফোনে চার্জ টর্চ জ্বলে। পাখি তালা খুলে ভেতরে চলে যায়। মম দাঁড়িয়ে থাকে দরজার বাইরে। দরজা থেকে একটু দূরে সরে গিয়ে পুরনো একতলা দরজাটার দিকে ভালো করে নজর বোলায় মম। এই সেই বাড়ি, প্রায় 8 বছর আগে, যেখানে নিজেদের ছোট সংসার সাজিয়েছিল। পাখিও শৈশবেরই আজওয়াত হাতে গুনে 3বার এসেছে এই বাড়িতে মম। প্রথমবার এসে দেখে গিয়েছিল পাখির ভালোবাসার কর্নার কর্নারে পূর্ণ সংসার জীবন। আর এরপর 2বার এসেছিল যখন শৈবীর নিখোঁজ। বিধ্বস্ত পাখি দরজার সামনে বসে থাকতো অপেক্ষায়। ওকে বুঝিয়ে শুনিয়ে নিজেদের সাথে নিয়ে যেতে চেয়েছিল মামুন সাহেব, কিন্তু পাখি রাজি হয়নি। পাশে সৌরভে ফিরে এসে যদি তাকে না পায় সেই ভয়ে কি পাগলামিটি না করতো পাখি সৌরভের জন্য। একটা সময় পরে বাড়িতে এতে এসে ঘুরে গেলেও এখানে থাকতো না আর পাখি। স্মৃতিরা গলা চেপে ধরতো তার। পাখির অনুপস্থিতিতে রক্ষণাবেক্ষণের জন্য লোক ঠিক করে রাখা আছে, যার দারুণ আজও এই বাড়ির প্রতিটি কোণায় ঠিক আগের মতোই রয়ে গেছে। প্রতিটি দেওয়াল আজও বহন করেছে পাখির ও সৌরভের ভালোবাসার চিহ্ন। মমন ভাবনার মাঝে হুট করে আলো জ্বলে উঠল বাড়ির ভেতরে। অন্ধকার আচ্ছন্ন বাড়িটা প্রাণ ফিরে পেয়ে জেগে উঠল পুনরায়। মম ধীরে পায়ে এগিয়ে গেল, চারপাশটা দেখতে পেল। ড্রয়িং রুমে প্রবেশ করলো সে। সিমসাম গোছানো, ঠিক 7 বছর আগের মতোই। সময়টা যেন থমকে গেছে এই বাড়ির ভেতরে। পাখির নিজের হাতে সাজানো সংসার রয়ে গেছে সেভাবেই সোফায় ওপাশে। দেওয়ালে আজও শোভা পাচ্ছে পাখির ওই সৌরভের বড় করে বাধাই করা ছবিটা। হুইল চেয়ারে বসা সৌরভের পাশেই বসে আছে পাখি। দুইজন দুজনের দিকে তাকিয়ে আছে একরাশ মুগ্ধতা ও ভালো লাগা নিয়ে। ঠোঁটে লেগে আছে হাসি। মম, তুই ফ্রেশ হয়ে নে, আমি অনলাইনে খাবার অর্ডার করে নিচ্ছি। এসে পড়ে এক্ষুনি। কাপড় চোপড় কিছু এনেছিস? পেছন থেকে এসে ডাক দিল মমকে পাখি। তার জিজ্ঞাসার দৃষ্টিতে উতরে মাথা নেড়ে না জানালো মম, আমার পুরনো কিছু জামা কাপড় থাকার কথা আলমারিতে। চল, তোকে পরার মতো কিছু খুঁজে দিচ্ছি। পাখি মমকে নিয়ে চলে গেল তার পুরনো শোয়ার ঘরটায়। সেখানে আলমারি খুঁজে একটা শুভ্র সাদা ও আকাশি রঙের মিলেছে সালোয়ার কামিজ বের করে দিল তাকে। মম সেটা নিয়ে চলে যায় বাথরুমে। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে পাখি একটা হলুদ রঙের কামিজ নিয়ে ভ্রু কুঁচকে উল্টো পাল্টে দেখছে। মমকে আসতে দেখে পাখি বিরক্ত সূচক শব্দটা বের করে জিজ্ঞেস করলো, আশ্চর্য, জামাটা গায়ে লাগছে না কেন? আমি কি মোটা হয়ে গেছি মম? পাখি প্রশ্ন 1 সেকেন্ড থমকে তার দিকে তাকালো মম। মোটা তো পাখি হয়েছে, তবে এটা নাদোষ নুদোষ টাইপের মোটা না। আগের চেয়েও একটু ভরা হয়েছে শরীর। এই যা। কিন্তু সেটা পাখি কেন? পৃথিবীর কোনো মেয়েকে বোঝানো সম্ভব হবে না। তার মম একগাল হেসে বলল, কই না তো, তুই তো আগের মতোই আছো আপু। তুমি তো আগের মতোই আছো আপু। তাহলে কামিজটা লাগছে না কেন? বছর 7 আগে জামা গায়ে কেন লাগছে না? সে প্রশ্নে কি উত্তর দেওয়া উচিত ভাবতে লাগলো মম। কয়েক বছর ধরে আলমারিতে ছিল তো, না পড়তে পড়তে মনে হয় ছোট হয়ে গেছে আপু। মম কথায় চিহ্নিত পাখি একটু স্বস্তি পেল, কিন্তু পরক্ষণে সে বুঝতে পারলো মম তাকে টপ দিচ্ছে। সারো চোখে তাকিয়ে সে বলল, জামা ছোট হয়ে গেছে না? পাম্প দিস আমাকে। আরে না, থাকে না কিছু কাপড়, ধোয়ার পর ছোট হয়ে যায়। সেরকমই কিছু কাপড় অযথা ফেলে রাখলে ছোট হয়ে যায়। এটা মনে হয় সেই কাপড়ের তৈরি কামিজ। মম বানিয়ে বলা কথা শুনে হেসে দিল পাখি। ছোট বোনকে যে কি সাংঘাতিক মিস করেছে সে। এরপর এক অদ্ভুত কাণ্ড করলো পাখি। নিজের কাপড় বাদ দিয়ে সৌরভের ভাঁজ করে রাখা পুরনো একটা টি-শার্ট পরে নিল সে। মম অবাক হয়ে তাকিয়ে দেখলো বোনকে। আয়নার সামনে নিজেকে ঘুরে ফিরে দেখছে পাখি। গলার কাছ থেকে টি-শার্ট উঁচু করে ধরে একবার জোরে জোরে শ্বাস টেনে নিল সে, যেন এখনো সৌরভের গন্ধ মিশে আছে তাতে। মম শুধু অবাকই হয়নি, বিভ্রান্ত সে। এই পাখিকে সে মেলাতেই পারছে না সেই দিন টিভিতে দেখা অনামিকার সাথে, যেখানে সে কণ্ঠের আবেগ ও বিশ্বাস নিয়ে বলেছিল,
আমি প্রেমে পড়েছি এমন এক পুরুষে, সে যার কাছে জীবনে ঘৃণা করার হাজারটাও কারণ থাকা সত্ত্বেও সে ভালোবাসাটাকে বেছে নিয়েছে। আমি ভালোবেসেছি তাকে, দিন শেষে যার কাঁধে আমি নির্দ্বিধায় মাথা রেখে জীবনের সবটুকু সুখ বা কষ্ট ভাগ করে নিতে পারবো। আমি তাকেই বিয়ে করেছি যে সব রকম পরিস্থিতিতে শক্ত করে আমার হাত আঁকড়ে রাখার সামর্থ্য রাখে। ঘড়ির কাঁটায় একাই সুই সুই একটা সুই সুই করছে। খাবারের পার্সেল এসেছে আরও ঘন্টাখানেক আগে। দুই বোন মিলে সোফায় বসে টিভিতে নাটক দেখতে দেখতে খাচ্ছে আর টুকটাক কথা বলছে। মাঝখানে ঝিনুক একবার ফোন করেছিল মম কোথায় আছে জানতে। পাখির কথা শুনেই টুক করে কল কেটে দিয়েছে সে। আপু। কিছুক্ষণ নীরব থেকে ডেকে উঠল মম। অনেক বদলে গেছে পাখি। 7 বছর আগে সেই পাখি আর এখনকার অনামিকার মধ্যে বিধ্বস্ত তফাৎ। তখনকার পাখি হলো এতক্ষণে ডিটারজেন্ট ছাড়াই ঝিনুকের শ্বশুরবাড়ির লোকেদের ধুয়ে শুকিয়ে ফেলতো। তুমি কি মানে সেই দিন টিভিতে ইতস্ত করে থাকে মম। বুঝতে পারো না কিভাবে জিজ্ঞেস করবে পাখিকে এই ব্যাপারে? সব ব্যক্তিগত সম্পর্কের মাঝে একটা স্পষ্ট অদৃশ্য দেওয়াল টানা থাকে। সেই গণ্ডি পেরিয়ে উকি ঝুঁকি দেওয়া মোটেও সভ্যতা লক্ষণ নয়। কিন্তু এই পরিস্থিতিতে কৌতূহল দমিয়ে রাখাও সম্ভব হচ্ছে না। তাই একটা লম্বা নিঃশ্বাস নিয়ে মম জিজ্ঞাসা করেই ফেললো পাখিকে, তুমি কি সত্যি ওদের একজনকে বিয়ে করেছো? টিভির দিকে চোখ রেখে সংক্ষেপে হ্যাঁ বোধক উত্তর দিল পাখি। ভাবান্তর নেই তার। কিন্তু মম ভীষণ অবাক হলো। অথচ তার তো অবাক হওয়ার কথা না। সে তো সবটাই শুনেছে এবং দেখেছে টিভিতে। তবু অবাক হতে বাধ্য হলে সে আমতা আমতা করে বলতে শুরু করলো, কিন্তু ওরা ওরা তো আমাদের মত না। তুমি তুমি কি করে? তাছাড়াও সৌরভ ভাইয়া, তুমি তো এত বছরও তার আশা ছাড়নি। তবে এখন কেন? আর ওদের একজনকেই কেন? মানুষ কত রকম কথা বলছে। এই সম্পর্ক কি সমাজ গ্রহণযোগ্য দেবে? এটা কি আদৌ বৈধ? পাখি টিভির পর্দা থেকে চোখ সরিয়ে কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল মম এর দিকে। কোনো উত্তর দিল না সে মমর প্রশ্নগুলোর। উল্টো গা ছাড়া ভাবে বলল, এসব ছাড় তো। তুই আমাকে এটা বল, চীনের গ্রেট ওয়াল সম্পর্কে কি জানিস? কি? প্রসঙ্গ পাল্টে ফেলার ভ্রুজোড়া কুঁচকে তাকালো মম। সে বুঝতে পারলো এই ব্যাপারে পাখি কোনো কথা বলতে চাইছে না। কিন্তু মম ভালো লাগলো না বিষয়টা। পাখির এই সিদ্ধান্ত বড় একটা প্রভাব তাদের সবার জীবনে পড়েছে। সেই দিন পুলিশ এসে উদ্ধার না করলে হয়তো জান হারাতো অথবা মান। এত কিছুর পর এর কোনো দায়ভার কি পাখি নেবে না? বল তো পাখি, বলো তো দেখি। খুব তো হাতে পায়ে বড় হয়েছিস, বুদ্ধিতেও কিছু বেড়েছিস নাকি এখনো ঢেঁড়সই আসিস? তোকে বলেছিলাম না তোর পরীক্ষার পর বেড়াতে নিয়ে যাব? এই প্রশ্নটা উত্তর দিতে পারলে সত্যি নিয়ে যাব। হাসাহাসি মুখে জানালো পাখি। তর্ক করতে ইচ্ছে করলো না মমের। হয়তো পরে নিজে থেকেই সব খুলে বলবে সে। তাই মম আর ঘাটালো না তাকে। বিরস মুখে সে উত্তর দিল পাখির প্রশ্নের। চীনের গ্রেট ওয়াল মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপর। পাথর ও মাটি দিয়ে তৈরি। দীর্ঘ এই প্রাচীনের উচ্চতা প্রায় 5 থেকে 8 মিটার এবং দৈর্ঘ্য 8851.8 কিলোমিটার। এটি শুরু হয়েছে সংহাই পাশে এবং শেষ হয়েছে লেপনুর নামক স্থানে। এগুলি খ্রিস্টপূর্ব 5ম থেকে খ্রিস্টীয় 1617 পর্যন্ত চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্যই তৈরি করা হয়। এক নাগারে গাঢ় গাঢ় করে বলা গেল মম। বোনের মুখস্থ বিদ্যা বাহা দেখে মুচকি হাসতে লো পাখি। ফোনের কিছু একটা বের করে মমকে কাছে এনে দেখালো সে। ভেরি গুড, এবার এটা দেখ। পাখির ফোনের স্ক্রিনে তাকিয়ে প্রথমে মম বুঝতে পারল না সে কি দেখাতে চাইছে, কিন্তু কয়েক সেকেন্ড পরই চোখজোড়া বড় বড় হয়ে গেল তার। চীনের গ্রেট ওয়ালের গুগল রিভিউ করে দেখাচ্ছে তাকে পাখি। অনেকেই সেখানে এক স্টার রিভিউ দিয়ে রেখেছে। কারো যেতে সমস্যা হওয়া, তাকে কারো গ্রাইড
ঠিকঠাক না পাওয়া, তবে এর মধ্যে কিছু হাস্যকর রিভিউ আছে। যেমন একজন লিখেছে, আসলে এত বড়াই করার মতো কিছুই দেখলাম না। সবাই বলে এটা নাকি মহাকাশ থেকে দেখা যায়। আমি গিয়েছিলাম, কিছুই দেখতে পেলাম না। এমনকি সবার জন্য কোনো চেহারাও নেই সেখানে। কেন বদল এটা বানিয়েছে কে জানে। যখন ফাইলটা জেট ব্যবহার করা হয় তখন দেওয়াল বানানো দরকার কী ছিল। এস রিভিউটা করে হাসলে শুরু করলো দুই বোন। রিভিউদাতা মাথা নির্ঘাত সমস্যা আছে। হাসি থামিয়ে পাখি অবশেষে বলল, চীনের গ্রেট ওয়াল পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে প্রথম স্থান আছে। আজ থেকে 2000 পাখি কি বুঝতে চাইছে সেটা উপলব্ধি করতে পারলো না। আসলে তো কোনোভাবে যে কোনো কিছু করেও কি সমাজের কাছে গ্রহণযোগ্য পাওয়া সম্ভব? আমরা যাই করি না কেন, যত নিখুঁতভাবে নিয়ম মেনেই করি না কেন, সমাজের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার দুঃসাহস নিঃশেষে কেউ না কেউই ঠিক সেখানে খুদ বের করবেই। তাহলে কেন আমরা সমাজে প্রাধান্য দিয়ে জীবনের সিদ্ধান্তগুলো নেব? সেটা তো বোকামি। চুপ করে রইল মম বেশ অনেকটা সময়। ভাবলো বিষয়টা নিয়ে। সমাজের চিন্তা বাদ দিয়ে প্রশ্ন থাকে, পাখি সুখী কিনা সেটাই তো মুখ্য নয় কি? পাখি যদি সমাজের বাইরে গিয়ে নিজের ব্যক্তিগত জীবনে সুখী হতে পারে তবে তাতে কি দোষের কিছু আছে? টিভি স্ক্রিনে চোখে পাখি মমকে নিজের মতো করে ভেবে সিদ্ধান্তে পৌঁছাবার সময় দিচ্ছে সে। মম পাশ ফিরে দেওয়ালে টানানো পাখি সেই সৌরভের ছবিটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। কম তো কষ্ট পায়নি পাখি। এখন হয়তো নিজের শর্তে একটু সুখ খুঁজে নিল। নতুন ভাইয়ার নাম কি আপু? একটু পর জানতে চাইলো মম, কিছুটা কৌতূহল থেকে তো কিছুটা জড়তা কাটাতে। তার এই প্রশ্ন রয়েছে নীরব স্মৃতি। সেটা বুঝতে পেরে এক চিরাতে হাসি ফুটে উঠল পাখির ঠোঁটে। ঘোস্ট। হ্যাঁ, এটা আবার কেমন নাম? মানুষের নাম আবার ঘোস্ট হয় নাকি? কপাল কুঁচকে জিজ্ঞেস করলো মম। পাখি আর চোখে তাকালো বোনের দিকে। কয়েক সেকেন্ড পর কপালে ভাঁজ মিশ্রণ হলো মম। জিভে কামড় দিয়ে সে নিজেই নিজেকে ফিসফিসিয়ে বলল, রাইট, মানুষদের হয় না। পাখি হালকা হেসে মাথা নাড়ালো শুধু। মম চেহারায় বলে দিচ্ছে। তার মস্তিষ্কে এ সময় ফুল স্পিডে ঘুরছে। দেখতে কীরকম সে? একটু পর আবার জিজ্ঞেস করে উঠল মম। পাখি খুব স্বাভাবিক ভঙ্গিতে দেওয়ালে টাঙানো ছবিটার দিকে আঙুল তাক করে বলল, ওই রকম সৌরভ ভাইয়ার মতো। পাখি দুকাত সামান্য ঝাঁকিয়ে হা না এর মাঝামাঝি কিছু একটা বোঝালো। কপাল কুঁচকে আসে মম আবারও। সে আরও কিছু প্রশ্ন করবে, তার আগেই ইলেকট্রনিক্স চলে গেল আচমকায়। পুরো বাড়ি অন্ধকার ডুবে গেল মুহূর্তে। এই লাইটে আবার কি হলো? আবার বলো না আপু। ইলেকট্রনিক যে কি বিরক্ত করে আজকাল। জেনারেটর ছাড়াই তো চালাই কি মুশকিল। তুই বস, রান্নাঘরে মোমবাতি আছে, আমি খুঁজে নিয়ে আসছি। আমাকে ফেলে যেও না আপু, চলো একসাথে যাই। দরকার নেই, তুই অন্ধকারে ঠুসঠাস একটা সেটা সাথে বাড়ি খেয়ে চিল্লাবি আর আমার কানে পর্দা ফাটাবি। তুই বস, আমি আসছি। পাখি নিজের ফোনে টাচ জেলে রেখে চলে গেল রান্নাঘরের দিকে। মম কাছে বাবার ফোনটা থাকে এখন, কিন্তু সেটা চার্জ টর্চ কাজ করে না। ফোনের টর্চ একটু পরে বন্ধ হয়ে গেল। চার্জ শেষ পাখির ফোনে। ঘন আধার নেমে এলো চারদিকে। এমনিতেও অন্ধকারে ভয় পায় মম, তার উপরে পুরনো বাড়ি, এত অচেনা পরিবেশ গা ছমছম করতে শুরু করলো তার। চারদিকে এক অস্বাভাবিক নীরবতা। তার মাঝে বাইরে থেকে আসা আলোচে সামনের দিকে একটা ছায়া নড়চড় টের পেল সে। মনে হলো এখানে সে একাই নেই, আরও কেউ আছে। শিউরে উঠল মম। কে? কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো মম। কেন? কোনো উত্তর এলো না। পিনপতন নীরবতা ঘিরে রেখেছে ঘরটাকে। এমনকি পাখিও কোনো সাড়া শব্দ পাচ্ছে না। ভয়াত্মক গলা, আপু। কিন্তু এবারও কোনো উত্তর এলো না। উল্টো অন্ধকারে কিছু একটা আছে, সেই ধারণা আরও প্রগড় হলো। সোফা থেকে উঠে দাঁড়ালো মম। কেউ ওখানে? চোর নাকি? কাঁদো কাঁদো কণ্ঠে মম আপন মনে বিড়বিড় করে বলল, চুরি করতে এসে থাকলে ফিরে যান ভাই। আমার কাছে নিজের বলতে এক পাটি জুতো ছাড়া কিছুই নেই। অন্ধকারে পা টিপে টিপে রান্নাঘরে রাস্তা খুঁজতে লাগলো মম। কিন্তু দু কদম না যেতেই বাড়ি খোলা দেওয়ালের সাথে দেওয়ালের সাথে
হাতে দিয়ে কপাল ঘষতে ঘষতে মম মনে হলো রুমের মধ্যেখানে তো কোনো দেওয়াল নেই, তবে তার সামনে এটা কি? চোখ পিটপিট করে সামনে তাকালো সে। বাইরে থেকে আসার আলোতে ধীরে ধীরে স্পষ্ট হলো একটা অবয়ন। নিচ থেকে মাথা তুলে আস্তে আস্তে উপরের দিকে তাকালো মম। ইয়া লম্বা চওড়া অবয়টি ঘাড় বাঁকাতে বাঁকাতে বেঁকেই যাচ্ছে। খুঁজতে খুঁজতে মম চোখ দুটো গিয়ে ঠেকলো অস্বাভাবিক অতি প্রাকৃতিক একজোড়া নিষ্ঠুর চোখ, বাঘের মতো সারু তীক্ষ্ণ মধুরাঙা একজোড়া চোখ, চোখের মণি চারপাশে লালচে এক বৃত্ত অন্ধকারে জ্বলজ্বল করছে। বুকের ভেতরটা বয়ে শুকিয়ে এলো মমের। কলিজা তখন পানি শূন্য হয়ে গেছে। শিরা দ্বারা বয়ে নেমে গেল আতঙ্কের শীতল স্রোত। কোনো কিছুই আর চিন্তা করতে পারল না মম। চোখ মুখ খিচে বন্ধ করে জোরে হেঁকসিয়ে উঠল সে। ভূত! চোখ জোড়া খিচে বন্ধ করে নিয়ে চেঁচাচ্ছে মম। অন্ধকারে নিস্তব্ধতা প্রচণ্ড কর্কশ শোনালো সে ধ্বনি। সামনে অভয়টি বিরক্ত হলো এতে। তার সংবেদনশীল প্রাণচেন্দ্র সহ্য করতে পারছে না ওই অত্যাচার। চোখ রুক্ষস্বরে এক ধমক দিল অভয়টি মমকে। সাথে সাথে মম গলায় আওড়ায় ফুপিয়ে এলো। ভারী কর্কশ গলায় স্বর তার, ঠিক যেন শিকারী বাঘের চাপা গর্জন। কোনো স্বাভাবিক মানুষের পক্ষে মুখ থেকে এরকম শব্দ বের করা সম্ভব নয় মম। কি তবে অন্ধকারে ভুল শুনলো? আমি ভূত না, ভূত ও ঘরে আছে তোমার বোনের সাথে। না, একদম ভুল শোনেনি মম, ঠিকই শুনেছে সে। প্রথমবার আদম্য কৌতূহল পরাজিত করলো ভয়কে। চোখ জোড়া ধীরে ধীরে মেলে তাকালো মমের সামনে দাঁড়ালো অভয়টির দিকে, কিন্তু অন্ধকারে সেই জল করতে থাকায় তীক্ষ্ণ দৃষ্টি ছাড়া কিছুই নজরে এলো না। কারো কারো বিশ্বাস সৃষ্টির সূচনা থেকে নাকি প্রতিটি ঘটনায় পূর্ব নির্ধারিত প্রকৃতিকৃত নিয়ন্ত্রিত। যদি সেটা মেনে নেওয়া হয় তবে এই ক্ষণটাকেও প্রাকৃতি করা সাজিয়েই বলা চলে। মম তখন ভয় ও বিভ্রান্তি নিয়ে দাঁড়িয়ে আছে অন্ধকারে। ঠিক তখনই জ্বলে উঠল আলো। বিদ্যুৎ ফিরে এসেছে আর সেই সাথে স্পষ্ট করেছে সামনে থাকা অভয়নটিকে। মমর চিন্তা চেতনা সে সামলাতে শূন্য হয়ে গেল। ঠোঁটজোড়া আপনা আপনি ঈর্ষা ফাঁকা হয়ে গেল তার। চারপাশে নেমে এলো কঠোর নীরবতা। শুধু বাতাসে শো শো শব্দ কানে প্রতিধ্বনি হচ্ছে। দীর্ঘকাল এক ছেলে দাঁড়িয়ে আছে তার সামনে। 5 ফুট 2 ইঞ্চি মমর মাথা থেকে কমপক্ষে 2-2.5 ফুট উচ্চ ছেলেটা। কালো পোশাকে আবৃত্তি তার সারা শরীর। মাথায় কালো চুলগুলো আড়াল হয়ে আছে একটা বিসরল কাপের নিচে, তবে সামনের দিকে কিছু কিছু বেরিয়ে এসে ঢেকে রেখেছে লালটে সিংহভাগ। এ পর্যায়ে মেনে নেওয়া যায়, কিন্তু সমস্যাটা হলো যখন ছেলেটি চেহারার দিকে ভালো করে তাকালো মম। মুখখানি তীক্ষ্ণ রেখা গঠিত, তার চোয়ালের হাড় স্পষ্ট অনময়ন। সেই গঠনের কোমলতা কণ্ঠে স্থান নেই, বরং প্রকাশ হচ্ছে শুধু রুক্ষতা। ত্বক মিশ্রণ কিন্তু অস্বাভাবিক সোনালি রঙের, চামড়া আলো করতে ভেসে উঠেছে ক্ষীণ নীলচে আভা। কান দুটো কিছুটা লম্বাটে ও সারু, ধারছে শার্টের কলার ভেদ করে দৃশ্যমান গলা। দুপাশে থাকা রেখা যেন হাড়ে অস্বাভাবিক গঠনের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এরপরে বাঁধল বিপত্তি। ঘন কালো ভ্রুজোড়া, নিচ থাকা শিকারী বাঘের ন্যায় ওই মরুরাঙা চোখগুলো সহ মাথাটা হালকা নিচু করে হাসলো লোকটা। দাঁত দেখিয়ে হাসলো সারু সুচলো দাঁত উঁকি দিয়ে তার প্রশস্ত ঠোঁটের ফাঁক থেকে। ডান হাতটা উঁচু করে তুলে হালকা নেড়ে সে বলল, হাই, কেমন আছো মানবকন্যা? সকলের মিষ্টি রোদ চেহারা এসে পড়তে ঘুম ভেঙে গেল মমর। আর মরে দিয়ে উবাসি নিতে নিতে উঠে বসলো সে। মাথাটা ভার হয়ে আছে, ঘুম ঘুম ভাবটা কাটেনি এখনো। কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকার পর আস্তে আস্তে মস্তিষ্ক সচল হয়ে উঠল। রাতের কথা মনে পড়তেই এক ঝটকা খেলো সে। মধুরাঙা চোখের লোক, কে ছিল ওটা? কি ছিল? কেন ছিল? কোথা থেকেই বা এসেছিল? আচ্ছা, সে স্বপ্ন দেখেছিল না তো? না, স্বপ্ন এটা সুস্পষ্ট হতে পারে না কখনো। একসাথে অনেক প্রশ্ন মনে এসে জড়ো হলেও তাদের উত্তর খুঁজে পেল না মম। আশেপাশে তাকিয়ে বুঝলো শোবার ঘরে আছে সে, কিন্তু এখানে এলো কি করে? রাতে ওই লোকটা চকচকে ধারালো দাঁতের দিকে তাকিয়ে এমন ভয় পেয়েছিল মম যে ওখানেই জ্ঞান হারিয়ে মুছার যায় সে। এরপর আর কিছু মনে পড়ছে না তার। বিছানা ছেড়ে উঠে দায় মম। পাখিকে আগে
খুঁজে বের করা দরকার। সে হয়তো কিছু বলতে পারবে সেটা ভেবেই নিয়েই দরজার দিকে পা বাড়ায় মম। সাবধানে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে সে। পুরো বাড়িটা স্তব্ধ হয়ে আসে, গা ছমছম করে উঠছে মম। পাখি আবার তাকে একা ফেলে কোথাও চলে যায়নি তো? পর মুহূর্তে আশঙ্কা মন থেকে মুছে ফেললো সে। না, পাখি তাকে ফেলে যাবে না। পা টিপে টিপে ড্রয়িং রুমের কাছাকাছি এলো মম। ভেতর থেকে পাখির গলা স্বর ভেসে আসছে। দরজার আড়াল থেকে উকি দিল সে ভেতরে। সোফায় বসে আছে পাখি, আর ঠিক তার পাশে সিঙ্গেল সোফাটায় আছে কেউ একজন। পিছন থেকে কে সেটা বুঝতে পারলো না মম, তবে পাখির কথাগুলো ভেসে এসে পৌঁছলো তার কানে। কি করছো তোমরা এখানে? এখানে আসার অনুমতি আছে? বেআইনিভাবে বাংলাদেশে ঢুকেছে, এটা নিয়ে কি পরিমাণ ঝামেলা হতে পারে সেটা ধারণা আছে তোমাদের? তুমি আমাকে না বলে এসেছো? গমগমে আওয়াজ তুলে উত্তর দিল পাখির পাশে বসা পুরুষটা। মম চমকে উঠল। এই তো সেই রকমই তো, কাল রাতে ওই মধুরাঙা চোখে লোকটা যেভাবে ভারী কর্কশ গর্জন তুলে কথা বলছিল, সেরকম আওয়াজ এই লোকটারও। ভ্রু কুঁচকে ভাবল মম, তবে কি এই লোকটাকে দেখেছিল সে কাল রাতে? কিন্তু এই লোকটার স্বর তো কিছুটা ভিন্ন, কেমন নির্লিপ্ত, যান্ত্রিক শোনাচ্ছে তাকে। আওয়াজটাও রুক্ষ হলেও কথাগুলো শান্ত সাবলীয়। তো আমার বাবা হাসপাতালে ভর্তি আছে, ঘোস্ট অবস্থায়, ক্রিটিক্যাল। আমি আসবো না? আমি কি তোমাকে আসতে মানা করতাম? একসাথে আসতে পারতাম আমরা, এই জন্যই তোমাকে বলিনি। তিনটা গুলি লেগেছিল তোমার শরীরে, এখনো পুরোপুরি সুস্থ নও তুমি। বেড রেস্ট থাকতে বলেছে ডক্টর। আর তুমি এই শরীরে স্বর্গভূমি ছেড়ে বাংলাদেশে এসে পড়েছো। গুলি, স্বর্গভূমি, মর্ম। মস্তিষ্কের শব্দগুলো ঘুরেতে থাকে, চোখ জোড়া বড় বড় হয়ে যায় তার। সর্বভূমি থেকে কেউ এসেছে মানে? হাইব্রিডার্স। বছর তিনেক আগের কথা। বৃহত্তর চীনের একটি গোপন পরীক্ষাগারও অভিযান চালায় ইউএন সিকিউরিটি কাউন্সিলস ম্যাডেন ও চীনের বিশেষ গোয়েন্দা সংস্থান যৌন টিম উদ্ধার করে আনে কয়েক শত টেস্ট সাবজেক্টকে। না, পরীক্ষাগারগুলোতে কোনো পশু পাখি ছিল না, বন্দি ছিল জলজানন্ত মানুষ। বিভিন্ন দেশ থেকে ছোট ছোট বাচ্চা ও শিশু কিশোরদের পাচার করে নিয়ে যাওয়া হতো এসব পরীক্ষাগারে। মাটির নিচে গড়ে তোলা এই গোপন পরীক্ষাগারে তাদের উপর চালাতো অমানবিক নির্যাতন, নিকৃষ্ট পরীক্ষা নিরীক্ষা। প্রথমে ড্রাগের মাধ্যমে তাদের স্মৃতিশক্তি মুছে ফেলা হতো, তারপর ঔষধ ও অস্ত্রোপচারের মাধ্যমে ডিএনএ মিউটেশনস করে স্থায়ীভাবে বদলে ফেলা হতো তাদের। উদ্দেশ্য ছিল মানুষ ডিএনএর সাথে বিভিন্ন প্রাণীর ডিএনএ ক্রানলিঙ্ক এর মাধ্যমে একটা শক্তিশালী সুপার পাওয়ার তৈরি করা। এমন একটা আমি তৈরি করা যা উত্তর পৃথিবীর কোনো সৈনিক, সামন্ত বা অস্ত্র দিয়ে দেওয়া অসম্ভব। সিহনল ফার্মাটিক্যাল কর্পোরেশনস নামক চীনে একটি বিখ্যাত ড্রাগ কোম্পানি প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে গোপনে এই বর্বরতা চালিয়ে যায়। কড়া নিরাপত্তায় রাখা বান্ধবীদের জীবন নিয়ে নোংরা খেলে তারা বাজারজাত করে নতুন নতুন ঔষধ, স্টেরয়েড ও নিষেধ। এছাড়াও তন্ত্রের উঠে আসে বড় বড় ব্যবসায়ী, উদ্যোক্তা, গবেষণা ও রাজনীতিবিদ নাম, যারা জড়িত ছিল সিনহোর সাথে এই কাজে। বর্বরতায় এই অধ্যায়ের নাম দেওয়া হয়েছিল প্রজেক্ট পাওন। এই পর্যায়ে চীনের বিভিন্ন জায়গায় এরকম 5টি পরীক্ষাগার থেকে উদ্ধার করা হয়েছে কয়েক হাজার বন্দীকে। নিজেদের মানুষ বলে পরিচয় দিতে নারাজ তারা, অন্যদিকে মানুষ বলে তাদের গ্রহণযোগ্য দিতে নারাজ সমাজবাদ। পরাধীনতার শৃঙ্খলা ভেঙেছে ঠিকই, তবে মানব সমাজের জন্য তাদের উপস্থিত নিয়ে এসেছে শুধুই আতঙ্ক ও অস্বস্তি। তাই প্রজেক্ট পাওয়ারের বন্ধুদের পরিচয় হয়ে ওঠে ব্রিডার্স নামে। চীনের সংসি দ্বীপপুঞ্জের অবস্থিত একটি পরিত্যক্ত মিলিটারি বেস ক্যাম্পাস পুনর্বাসিত করা হয় হাইব্রিডার্সদের। কত সংকতার দেওয়া হয় তাদের। চীনের বুকে এক টুকরো সার্বভৌম ভূখণ্ড হয়ে এই মিলিটারি ক্যাম্প হাইব্রিডার্স দ্বারা চিলত ওই ভূখণ্ডের নামক গর্ভভূম। মুক্তি পায় পৃথিবী দ্বারা হাইব্রিডার্সের জন্য সদরে খুলে দেওয়া হয়নি, বরং খুলেছিল শুধু অনিশ্চয়তা ও আতঙ্কর দিন। শুরু হয় অস্বস্তির লড়াই। সেই লড়াইয়ে তাদের পাশে দাঁড়ায় HFT হাইব্রিডার্স
পুনর্বাসক ও অধিকার রক্ষান্তের মানবাধিকার সংস্থাগুলোর উদ্যোগে 7 প্রতিষ্ঠান সদস্য নিয়ে গঠন করা হয় হাই বিডার্স ফিউচার ট্রাক। আর এই 7 জন প্রতিষ্ঠান সদস্যদের মধ্যে সবচেয়ে অপ্রত্যাশিত, সবচেয়ে দুঃসাহসের নামটি অনামিকা আহমেদ পাখি। অনামিকা শুধু হাই বিডার্সের পাশে দাঁড়ায়নি, সহানুভূতি হাত বাড়িয়ে দিয়ে দায়িত্ব ইতি টানেননি, বরং সহযোদ্ধা হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছে এই লড়াইয়ে। স্বর্গভূমি বেছে নিয়েছে নিজের নতুন ঠিকানা হিসেবে। শুধু সেখানেই থেমে থাকেনি সে, সমাজের বেঁধে দেওয়া নিয়ম, লাঞ্ছনা, গাঞ্ছনা, ভয়, প্রশ্ন, অস্বস্তি সব কিছুকেই উপেক্ষা করে মাসখানেক আগে এক হাই বিডার্সকে বিয়ে করে অনামিকা। হাই বিডার্সদের ইতিহাসেও প্রথম, একমাত্র এবং অবিশ্বাস্য ছিল এই ঘটনা। তাদের নিজেদেরও মেনে নিতে কষ্ট হয়েছে যে এই মানব জাতিকে তারা বর্ব ও ঘৃণা হিসেবে জেনে এসেছে, সে যাতেই একটা মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছে। তাদের একজন কৌতূহলী দৃষ্টিতে পর্যবেক্ষণ করে তারা এই জুটিকে, বুঝতে চায় কেন একটা মানুষের মেয়ের জন্য মরিয়া হয়ে উঠেছে গ্রোস্ট। আর উত্তরা হয়তো এটা স্পষ্ট আগে কখনোই ছিল না, যতটা হয়েছে দিন দশকের আগে। অনামিকা ও গোষ্ঠীর সম্পর্ক, বিয়েটা গোপন রাখা হয়েছিল সর্বভূমির বাইরে, এমনকি পাখি পরিবারও জানতো না কিছু। কিন্তু খবরটা মিডিয়া লিক করে দেওয়া হয় 10 দিন আগে, ঠিক হাই বিডার্সদের নিয়ে করা আন্তর্জাতিক সমন্বয়ের পর। প্রেস কনফারেন্স, পরিকল্পনাভাবে পাখিকে হেনস্থা ও হত্যার চেষ্টা করা হয় সেই দিন। কিন্তু যেটা পরিকল্পনা ছিল না সেটা ছিল পাখির সাহসী স্বীকারোক্তি। পরিকল্পনা ছিল না পাখিকে বাঁচাতে নিশ্চিত মৃত্যু মুখে ঘষে নিজেকে ঢাল বানানো। এদিকে মিডিয়ার আক্রমণ, মারাত্মক ও রুক্ষচিপূর্ণ প্রশ্ন বানানো বিপরীতে পাখি দৃঢ় থেকে হাই বিডার্সদের পক্ষে কথা বলে অর্জন করে নেয় তাদের চোখে সম্মান। অন্যদিকে গুলি লাগা সত্ত্বেও নিজের শরীরের ঢাল বানিয়ে পাখিকে সুরক্ষিত কনফারেন্স হল থেকে বের করে আনা দৃশ্য মন ছুঁয়েছে মানব সমাজে। এখানে কি করেছো মানব কন্যা? নিজ জায়গায় জমে যায় মম। ভাবনার সুতোয় কাটা পরে আচমকায়, ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে চেয়ে সে দেখে রাতের সেই মধুরাঙা চোখে ছেলেটা দাঁড়িয়ে আছে। তখন না বুঝলেও এখন ঠিকই বুঝতে পারছি মম, ছেলেটা মানুষ নয়, ভূতও নয়, সে আসলেই হাই বিডার্স। গলা দিয়ে আওয়াজ বের হয় না মম। নিজের সামনে এই দানবকৃত ছেলেটাকে দেখে গোল গোল চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে পিছিয়ে যাওয়ার চেষ্টা করে মম, কিন্তু ঠিক তখনই পায়ের পা জড়িয়ে পড়ে যায় সে ধপাস করে। মম, ঠিক আছিস তুই? মম। মাটিতে পড়ার আওয়াজ শুনে ছুটে আসে পাখির হাত ধরে উঠে দাঁড়ায় সে, কিন্তু 1 সেকেন্ডের জন্যও চোখ সরায়নি সে সামনে থাকা ছেলেটার দিক থেকে। ভয়ে ভয়ে পাখি হাত শক্ত করে চেপে ধরে, তার পেছনে লুকায় সে। আপু, মোমো, এটাই তাহলে সেই মোমো যে তোমাকে ফোন করে বারবার? ঘন ভ্রুজোড়া উঁচু করে জিজ্ঞাসা করলো ছেলেটা পাখিকে। ভয়ার্থক দৃষ্টিতে তাকিয়ে আবারও করুণ কণ্ঠে ভেসে উঠল মম। আপু, শান্ত হ, ভয়ে কিছুই নেই। পাখি তাকে অস্বাস্থ্য করে কি হবে? রাতে তাকে যে ধারালো দাঁত ঝিলিক দেখিয়েছে মুহূর্তে, সেটা মস্তিষ্কে গেঁথে আছে মম ওর। আপু, তুমি কি এই একটা শব্দ ছাড়া অন্য কিছুই বলো না মোমো? সরাসরি তার সাথে কথা বলায় ভয়ে আরও গুটিয়ে গেল মম। আরও শক্ত করে চেপে ধরল সে পাখিকে। কাঁদো কাঁদো স্বরে সে আবার ফিসফিস করে ডাকলো, আপু 1 মিনিট। মুহূর্তে তুমি বাংলা বলা শিখলে কবে? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো পাখি সামনে দাঁড়ানো ছেলেটাকে। উত্তরে ছেলেটা তার সুচলো দাঁত দেখিয়ে প্রশস্ত একটা হাসি দিয়ে জানালো, যখন জেনেছি তোমরা একটা অবিবাহিত বোন আছে তখন থেকে। মানে কি? সারুচোখ তার দিকে তাকালো পাখি, কিন্তু ছেলেটা সে দৃষ্টিকে পাত্তা দিল না। উল্টো জানালো, মানে বাংলাটা জানা থাকলে তোমার বোনকে পটাতে সুবিধা হবে, তাই শিখেছি। আমার বোনকে পটাবে মানে? তুমি ওকে কেন পটাবে? ঘোস্ট তোমাকে কে পাঠিয়েছিল? তুমি এখানে আমার বোনকে পটাতে এসেছো? অবশ্যই, নইলে সর্বভূমি সিকিউরিটি ফাঁকি দিয়ে তোমার এই ভাঙাচোরা জামাইকে নিয়ে আমি বাংলাদেশে আসবো কেন? পাখি কিছু বলার আগে এবার পেছনে বসা পুরুষের গম্ভীর আওয়াজে বলে উঠল, আমি তো তোমাকে আসতে বলিনি। ছেলেটা আবারও ভাবান্তহীন উত্তর দিল, আমি তো সেটাই বলেছি। তুমি না বলা সত্ত্বেও আমি এসেছি তো এই জন্যেই। মুহূর্তে আমার বোনের থেকে দূরে থাকবে তুমি। কড়া গলায় সতর্ক করে
দিল পাখি। কিন্তু মুহূর্তে নামের ছেলেটা সেটা শুনে চোখ জোড়া সারু করে তাকিয়ে বলল, কৃতজ্ঞতা বলতে কিছু নেই মানুষের মধ্যে। দুবার তোমার জীবন বাঁচিয়েছি আমি পাখি, আর তুমি তোমার বোনকে দিতে পারবে না? তোমার আর ঘোষ্টের মিষ্টি প্রেম দেখতে দেখতে আমি তেতো হয়ে গেলাম। আমারও তো ইচ্ছে করে একটা বিয়ে করতে নাকি। মুহূর্তে কথা কর্ণগোচক হতে মুখটা ঈর্ষান ফাঁকা হয়ে গেল মমর। বলে, কি এই ছেলে মাথার সমস্যা আছে নাকি? কেন সে কেন দুঃখে তাকে বিয়ে করতে যাবে? পৃথিবীতে কি মানুষের ছেলেদের অভাব পড়েছে? আর পড়লেও বা কি, এরকম জলহস্তি মতো বিশালাকার দেহের ছেলেকে সে কোনোদিনও বিয়ে করবে না। এর নিচে চাপা পড়লে সোজা স্বর্গে যেতে হবে। দুইবার বাঁচিয়ে সে মানে পেছন থেকে আবারও ভয়ে এলো সেই কণ্ঠস্বর। তবে এবার সেটা একটু বেশি স্থির ও শীতল শোনালো মমের কানে। পাখি হঠাৎ করে তটস্থ হয়ে সোজা হয়ে দাঁড়ালো। তবে হেলদোল হলো না শুধু মুহূর্তেই। একবার সার্বভৌমি গেটে হেডার্স গ্রুপের হাত থেকে, আরেকবার 10 দিন আগে যখন তুমি অপারেশন থিয়েটারে। বলতে বলতে থেমে গেল মুহূর্তে। এতক্ষণ তার খেয়াল হলো মুখ ফসকে ভুল করা বলে কথা বলে ফেলেছে সে। পাখি কটমট করে তাকিয়ে আছে মুহূর্তের দিকে। তখন কোনো মতে যান নিয়ে ফিরেছিল ঘোস্ট অপারেশন থিয়েটারের থেকে। এরপর কারো সাহস হয়নি তাকে এটা জানানো যে যে পাখিকে বাঁচাতে সে নিজের জীবন বিপন্ন করেছে অপারেশন চলাকালীন, সেই পাখির উপর আবারও হামলা করা হয়েছিল। আমি যখন অপারেশন থিয়েটারে ছিলাম সে রাতে পাখির উপর আবার হামলা করা হয়েছিল। গড় গড় আওয়াজ করতে করতে নিচু গলায় জিজ্ঞেস করলো ঘোস্ট। একটা একটা শুকনো ঢোক গেল মম। এরকম হিংস্র হুঙ্কার সে জীবনেও শোনেনি। রক্ত হিম করা সে কণ্ঠ ভয়ার্থক দৃষ্টিতে পেছনে তাকিয়ে সে উকি দেওয়ার চেষ্টা করলো সোফায় বসা লোকটার দিকে। পেছনে ফিরে বসে থাকায় এখনো দেখা যাচ্ছে না তাকে। আমার কোনো দোষ নেই, ন্যায় ওকে একা বাথরুমে যেতে দিয়েছে, যা বোঝার ফিরে গিয়ে ন্যায়ের সাথে বুঝে নিও। চওড়া দু কাঁধে সামান্য ঝাঁকিয়ে বলে মুহূর্তেও। পাখি আরও একবার চোখ রাঙিয়ে তাকালো মুহূর্তের দিকে। দিল তো ন্যায়কে ফাঁসিয়ে। বেচারা ন্যায় কিন্তু যে যন্ত্রণায় আছে হাইব্রিডসদের প্রেসিডেন্ট হয়ে যে যেভাবে পারে তার ঘাড়ে বন্দুক রেখে চালিয়ে দেয়। আর তুমি এসবের পরও একা একা বাংলাদেশে এসেছো। এবারের কথাটা পাখির উদ্দেশ্য বলা। পাখি কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর পা বাড়ালো তার দিকে। সোফায় বসা পুরুষটির পাশে হাঁটু মুড়ে বসে তার এক হাত নিজে দুহাতে মুঠোতে পুরো নিয়ে অনুরোধ সুরে বলে, বাথরুমে কি কেউ দলবল নিয়ে যায় নাকি? বোঝার চেষ্টা করো, এখানে কারো দোষ নেই। ওই সময়ে পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে ছিল না ঘোস্ট। পাখি সবে যাওয়ার পর এক পলক মুহূর্তের দিকে তাকায় মম। মুহূর্তের দৃষ্টি তখন তার দিকে নিবদ্ধ। ওই বাঘের ন্যায় তীক্ষ্ণ মধুরাঙা চোখ জোড়ার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে আরেকবার ঢোক গিলল মম। চোখ সরিয়ে নেবার সময়টাও নিল না সে। ওভাবেই ছুটে গেল পাখির কাছাকাছি। মাটিতে বসে থাকা পাখির পেছনে দাঁড়িয়ে এবার সে তাকালো সোফায় বসে থাকা পুরুষটির। প্রথমবারের মতো তাকাতে দেখে মাথাটা চক্কর দিয়ে উঠল মমর। পুরুষটির চামড়া একদম ফ্যাকাশে, কিছুটা ধূসর বা বিদ্যমান। সেখানে মুখের কাটা দাগের মতো সারু সারু রেখা আছে কিছু জায়গায়, বিশেষ করে কপালে বাম পাশে এবং গলার নিচে। ডান চোখটা স্বাভাবিক, কিন্তু বাম চোখটা ধূসর এক অবনের মাঝখানে নীল রঙের লেন্সের মতো অংশ রয়েছে চোখের জায়গায়। বসে থাকলেও এই পুরুষটিও যে মুহূর্ত নামক হাইব্রিডসের মতোই দীর্ঘদেহী সেটা বোঝা যাচ্ছে খুব। দুজনের শরীরে শক্তপোক্ত পেটানো গেছে, তবে ইনি বেশ অনেকটাই শুকনো শাকনা গড়ানো। চেনা চেনা লাগছে লোকটার, কিন্তু কোথাও দেখেছে তাকে মম সেটা মনে পড়ছে না। একজন হাইব্রিডসকে সে কোথায় বা দেখতে পাবে, টিভি বা সোশ্যাল মিডিয়ায়। ভাবতে ভাবতে মাথা ঘুরিয়ে সামনে দেওয়ালের দিকে তাকিয়ে একটা ঝটকা খেল মম। চোখ পিট পিট করে তাকালো সে দেওয়ালের টাঙানো ছবিটার দিকে। তারপর আবারও ঘুরে তাকালো সোফায় বসা পুরুষটির দিকে। বার কয়েক মাথা এদিক ওদিক ঘুরিয়ে নিশ্চিত করলো সে যা দেখেছে তা ভুল দেখেনি।
পরিবর্তনগুলো সরিয়ে নিল। পুরুষটি দেখতে ঠিক দেওয়ালে টানানো ছবির মতো, ঠিক সৌরভ আওয়াজেদের মতো। তবে কি আর ভাবতে পারল না মম? তার আগে এতক্ষণ নরম গলায় ঘোস্টের সাথে কথা বলতে থাকা পাখি উড়ে দাঁড়িয়ে ঘোষণা দিল, ওকে, অনেক হয়েছে। তোমরা আজই চুপচাপ স্বর্গভূমি ফিরে যাচ্ছ। কোনো ঝামেলা চাচ্ছি না আমি এখানে। আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না কোথাও, শান্ত স্বরে জানালো ঘোস্ট। পাখি এবার তাকে বিরক্ত নিয়ে বলল, ঘোস্ট, জেদ করো না প্লিজ, আমার এখানে থাকাটা জরুরি। পাখি দিকে এক পলক তাকিয়ে পুরুষটি বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এবার পাখির হাতটা ধরে সেটা নিয়ে বুকে বাম পাশে রেখে মাথাটা ঝুঁকিয়ে নরম সুরে সে বলল, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না সুকন্যা, আমার কষ্ট হয়। কপাল কুঁচকে এলো মমর। এতক্ষণ পাখির চেহারা বিরক্তর ভাঁজ থাকলেও এখন আর তার ছিটকে ফোঁটাও নেই, বরং গালে লাল আভা ও ঠোঁটের কোণে লাজুক হাসি নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে লোকটা অস্বাভাবিক চোখের দিকে। নিশ্চিত এবার মম নির্ঘাত এই লোক সৌরভী আজ ওয়াদি হবে। সেও ঠিক এরকমই করতো। আলাভালা সেজে মিষ্টি কথায় মন ভোলাতো পাখির, অথচ ভেতরে ছিল জিলাপির চেয়েও কঠিন পেঁয়াজ। সবে 10 বছর ছিল মমর যখন পাখির বিয়ে হয়। ছোট মমের সাথে সৌরভীয় দুদল ভালো করে কথাও হয়নি কখনো। মম শুধু দেখেছে লোকটার নবাবী হলে চেয়ারে বসে তার বোনের উপর ছড়ি ঘোরাচ্ছে। সৌরভী আসার আগে সব ঠিক ছিল, কিন্তু সে এসে পাখির সব কাছ থেকে দূরে দূরে করেছে। পচা দুলাভাই হাতে পায়ে বড় হলেও মম সে ধারণা খুব একটা বদলায়নি এখনও। মিনিটখানেক পেরিয়ে গেলেও হুঁশ এলো পাখির। সে এখনও ঘোস্টের সাথে হারিয়ে আছে নিজেদের দুনিয়ায়। মর্ম আর সহ্য হলো না। সে গলা হাঁকিয়ে নিকনাকি সুরে ডেকে উঠল, আপু, আবার আপু। মোমোটাকে কথা বলার শিখায়নি তোমার পাখি একদম ঘাবড়ে ওঠে থেকে মুহূর্তে আওয়াজ পেল সেই দিকে। চমকে উঠল, তাকালো মম। আশ্চর্য, সে তো টেরই পায়নি কখন এই ছেলেটা এসে ঠিক তার পেছনে দাঁড়িয়েছে। এক লাফে পিছিয়ে গিয়ে পাখির ওপর পড়ল সে। আবার পাখির পিঠ গিয়ে ঠেকলো অসুস্থ ঘোস্টের বুকের ওপর। করুণ স্বরে আবারও বোনকে ডেকে উঠল মম। সে শুনল পাখির চোখ রাঙিয়ে সাবধান করলো মুহূর্তে, আচ্ছা সমস্যা নেই, আমি শিখিয়ে নেব, ঠিক আছে মমো বলে ঠিক সে। আপু মুহূর্তে, ওকে জ্বালানো বন্ধ কর। মম তুই আয় তো আমার সাথে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প শরবতের কাশফুল চলবে।